রেখেছি টাইপস অফ মার্কেটিং। মার্কেটিং এর ধরন সম্পর্কে আজকে আমরা কথাবার্তা বলবো। তো আমরা থিওরিটিক্যাল ক্লাস, যেহেতু সবাই একটু মনোযোগ সহকারে আমরা সবার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করবো ইন ফিউচারে এই প্রত্যেকটা জিনিস আপনার কাজে লাগবে, ঠিক আছে? কারণ ইন ফিউচারে এই সমস্ত জিনিস নিয়ে আপনাদের ঘাটাঘাটি করতে হবে বা এই সমস্ত জিনিস নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তো আজকের ক্লাসটা একটু আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে মানে বোঝার চেষ্টা করেন। তো সবার প্রথমে আমি যে জিনিসটা লিখে রেখেছি, এই 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 তিনটা পয়েন্টটাতে আমি একটু পরে আসতেছি, এই তিনটা পয়েন্টে আমি একটু পরে আসবো। তার আগে আমি এই পয়েন্টগুলোকে নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করে নিই, ঠিক আছে? তো সবার প্রথম আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি হোয়াট ইজ বি টু বি। কেউ কি বলতে পারবেন বি টু বি জিনিসটা কি? না, বলতে পারি না। আচ্ছা, বি টু বি জিনিসটা, হ্যাঁ প্রীতম ভাই প্লিজ প্লিজ বলেন। হ্যাঁ প্রীতম ভাই বলেন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। ওয়ালাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, জি প্লিজ। আচ্ছা ভাই, B2B মার্কেটিংটা হচ্ছে বিজনেস টু বিজনেস মার্কেটিং, যেটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান যে মার্কেটিংটা করে, সম্ভবত সেটাই B2B মার্কেটিং। রাইট, ওইটা হচ্ছে বি টু বি। বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, অর্থাৎ মনে করেন আপনার একটা ডিলারশিপের বিজনেস আছে, অর্থাৎ আপনি বাংলাদেশে লোকালি আপনি হচ্ছে বড় বড় যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে আপনি বিক্রি করেন। এখন টয়োটা কোম্পানির যে কার বা ল্যান্ড ক্রুজার বা আপনার হচ্ছে মার্সিডিজ, এই গাড়িগুলো আমাদের বাংলাদেশে কিন্তু উৎপাদন হয় না, ঠিক আছে? এখন যেহেতু এটা বাংলাদেশে উৎপাদন হয় না, ওইটা বাহিরের দেশে উৎপাদন হয়, তো ওই জিনিসটাকে আপনি হচ্ছে কিনে নিয়ে আসছেন, ফার্স্টে ইম্পোর্ট করেছেন, যেটাকে আমরা ইম্পোর্ট বলি। আপনি মনে করেন বাইরের দেশ থেকে ওইটাকে ইম্পোর্ট করেছেন। এখন কথা হচ্ছে আপনি ইম্পোর্ট করেছেন কিসের জন্য? ওইটা আপনি ইম্পোর্ট করেছেন ওইটা বিজনেস করার জন্য, আপনি নিজে ব্যবহার করার জন্য তো করেন নাই। আপনার একটা ডিলারের কার ডিলারশিপের বিজনেস আছে, সো আপনি তো এটা মূলত আপনি ওইটাকে বিজনেসের জন্য আপনি ওইটাকে করেছেন, তাই না? আপনি ওইটাকে নিয়ে আসছেন, আপনি ওটা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়ে আসেন নাই। তো যখন ওই টয়োটা কোম্পানি বা মার্সিডিজ কোম্পানি যখন আপনার সাথে কথা বললো যে ঠিক আছে প্রীতম ভাই, আপনার যেহেতু ওইখানে আছে, আপনি এক কাজ করেন, আমাদের কাছ থেকে একটা কিছু গাড়ি কিনে নিয়ে যান এবং আপনি আপনার দেশে লোকালি ওইটাকে বিক্রি করতে শুরু করেন। তো এই যে টয়োটা কোম্পানি এবং আমাদের প্রীতম ভাইয়ের মধ্যে যে আলোচনাটা হচ্ছে বা যেই বিজনেসটা হইলো, এটা কিন্তু একটা বিজনেস, তাই না? আপনি তো কিনে নিয়ে আসছেন, তো এটা কিন্তু একটা বিজনেস। তো এই যে বিজনেসটা হইলো আপনাদের দুইজনের মধ্যে, এটাকে মূলত আমরা বলছি বিজনেস টু বিজনেস, অর্থাৎ আপনি কিনে নিয়ে আসছেন ব্যবসার উদ্দেশ্যে, উনি বিক্রি করেছেন এবং উনি একজন ব্যবসায়ী। তো একজন ব্যবসায়ী যখন আরেকজন ব্যবসায়ীর সাথে কোনো প্রোডাক্ট নিয়ে লেনদেন করে থাকেন, তখন এটাকে আমরা বলি হচ্ছে বিজনেস টু বিজনেস অথবা বি টু বি। আমরা বুঝতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পারছি এখন। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর একটু সহজ করে বলি। মনে করেন মাঝে মধ্যে আপনি কখনো কোনো দোকানে গিয়েছেন, সাপোজ আপনি একটা দোকানে গিয়েছেন একটা ফোনের ব্যাক কভার কেনার জন্য বা টেম্পার কেনার জন্য বা হেডফোন কেনার জন্য। এখন ওই দোকানদারের কাছে ওই হেডফোনটা নাই বা ওই ব্যাক কভারটা নাই, তো উনি কি করলেন, ওনার পাশের দোকানদারের কাছ থেকে ওই জিনিসটা নিয়ে এসে আপনাকে হচ্ছে বিক্রি করলেন, বা উনি ওনার পাশের দোকানদারকে, আমরা অনেক সময় দেখি না যে ওনার কাছে নাই, ওনার দোকানে নাই, পাশের দোকান থেকে নিয়ে এসে আপনাকে দিচ্ছেন। আমরা দেখেছি এরকম হচ্ছে আমাদের সাথে। হ্যাঁ ভাই, দেখছি, আমারই হয়েছে। জি ভাইয়া। ভাইয়া এই যে ভদ্রলোক বা ভদ্র মহিলা যিনি পাশের দোকান থেকে একটা প্রোডাক্ট নিয়ে এসে আপনাকে করছেন, ওই দোকানদারকেও তো ওনাকে টাকা দিতে হবে, দিতে হবে না? জি ভাইয়া অবশ্যই দিতে হবে। তো উনি তো আর ওই দোকানদার যিনি পাশের দোকান থেকে কিনে নিয়ে আসেন, উনি তো নিজে ব্যবহার জন্য কিনে নিয়ে আসেন, উনি আপনার কাছে বিক্রি করবে। তো এই যে দুই দোকানদারের মধ্যে যে একটা বিজনেস হইলো, এটাকে মূলত আমরা বলি হচ্ছে বিজনেস টু বিজনেস বা বি টু বি। যখন কোনো একটা বিজনেসের সাথে আরেকটা বিজনেসের লেনদেন হয়, তখন এটা হয়ে যায় বি টু বি। আমরা আশা করছি এই পয়েন্টটা আমরা ক্লিয়ার হইতে পেরেছি।
পরের যে পয়েন্ট আমি রেখেছি সেটা হচ্ছে হোয়াট ইজ B2C। B2C কি আসলে? দেখেন, কাস্টমার আর কনজিউমারের মধ্যে কিন্তু তফাৎ আছে, জানেন? কাস্টমার এবং কনজিউমার জি ভাইয়া। অর্থের দিক থেকে দুইটা কিন্তু এক। কাস্টমার কনজিউমার অর্থের দিক থেকে আপনি যদি শাব্দিক অর্থে বিবেচনা করেন সেক্ষেত্রে আহ, কি বলে, দুইটার অর্থটাই কিন্তু সেম, যে দুইটাই হচ্ছে ক্রেতা। কিন্তু ক্রেতা এবং ভোক্তা এই দুইটার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। ক্রেতা এবং, হ্যাঁ আজমির আপু, আফরিন আপু কিছু বলবেন? না ভাই, আপনি যে বলতেছিলেন এই ব্যাপারটা নিয়ে বলতে, যে যিনি কনজিউমার আর কাস্টমারের মধ্যে একটু তো পার্থক্য আছে। যে কনজিউমার উনি হচ্ছে ভোক্তা, উনি হচ্ছে ভোগ করেন, আর যে কাস্টমার উনি হচ্ছে শুধুই ক্রেতা, শুধু কিনে। এক্স্যাক্টলি। তো এই জিনিসটি বলছে, যখন এই যে দোকানদার, এই যে শুরু থেকে বললাম যে B2B, অর্থাৎ একটা দোকানদার যখন আরেকটা দোকানদারের কাছে বিক্রি করলো তখন ওইটা হচ্ছে ব্যবসায়ী করতেছে। এখন যেই দোকানদারটা পাশের দোকান থেকে প্রোডাক্টটাকে কিনে নিয়ে এসে আপনাকে সেল করলো, এটা হয়ে যাচ্ছে হচ্ছে আবার B2C, অর্থাৎ তিনি বিজনেসের ওনার, আপনার কাছে বিক্রি করছেন এবং আপনি হচ্ছেন এখানে ভোক্তা। বিজনেসের ওনার যখন আপনার কাছে যে জিনিসটাকে বিক্রি করবেন তখন আপনি হয়ে যাবেন ভোক্তা এবং উনি হয়ে যাবেন বিজনেস ওনার। তো যেহেতু আপনি ভোক্তা হিসেবে কিনছেন, এখানে হচ্ছে কনজিউমার, ঠিক আছে? তো যেহেতু আপনি ভোক্তা হিসেবে কিনছেন তখন আপনি কিন্তু এটাকে B2C হিসাবে ধরে নিতে পারেন। হ্যাঁ শিমুল আপু, আপনার প্রেজেন্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনার নেটওয়ার্ক ইস্যু ছিল, দেরি করে জয়েন করেছেন, আপনার প্রেজেন্ট দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যখন দেখলাম এই পাশের দোকানদার কাছ থেকে, যখন এই দোকানদার, আপনি যে দোকানে কিনতে গেছেন সেই দোকানদার যখন পাশের দোকানদারের কাছ থেকে নিয়ে আসলো, তখন মার্কেটিং এর ভাষায় বা বিজনেসের ভাষায় ওই দোকানদার যিনি নিয়ে এসে আপনার কাছে বিক্রি করছেন উনি ওনার পাশের দোকানদারের হচ্ছেন কাস্টমার। বাট আপনি যখন ওই দোকানদারের কাছ থেকে কিনে নিছেন তখন আপনি হয়ে যাচ্ছেন কনজিউমার, ঠিক আছে? তো এই দুইটা জিনিসের মধ্যে একটু তফাৎ আছে, একটু এলোমেলো লাগতে পারে, আপনারা একটু নিজের মতো করে বুঝে নেবেন। যখন একজন বিজনেস ওনার, B2C, হোয়াট ইজ B2C, এটা নিয়ে কথা বলছি, যে যখন একজন বিজনেস ওনার আপনার কাছে, অর্থাৎ আপনি ভোক্তা হিসাবে যখন বিজনেস ওনারের কাছে কি বলে, কাছ থেকে কিছু একটা কিনে নিয়ে আসেন তখন আপনি হয়ে যাচ্ছেন কনজিউমার। সুতরাং এই জিনিসটা, এই যে লেনদেন, এই জিনিসটা হচ্ছে B2C। বুঝতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পারছি এখন। জি ভাইয়া। আচ্ছা, জি এখন ভাইয়া। এখন এখানে দেখেছি আমি হোয়াট ইজ C2B। কেউ বলতে পারবেন হোয়াট ইজ C2B? কনজিউমার টু বিজনেস। কাস্টমার টু বিজনেসম্যান। কনজিউমার টু বিজনেস। আচ্ছা, কনজিউমার টু বিজনেস, ভেরি গুড। এইবারে এই জিনিসটাকে আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। কনজিউমার টু বিজনেস জিনিসটা আসলে কি? কনজিউমার টু বিজনেস জিনিসটা হচ্ছে, মনে করেন আমরা মাঝে মধ্যে ব্যবহৃত মোবাইল ফোন কোনো একটা দোকানে যায় বিক্রি করি না? করি? জি। জি ভাইয়া। তো ওই যে ওই দোকানদারটা আপনার ব্যবহৃত মোবাইল ফোনটাকে কিনলো, উনি তো নিজে ব্যবহার করার জন্য কিনতেছে না, উনি কিনতেছে কাউকে না কাউকে বিক্রি করার উদ্দেশ্যে। তখন এজ এ কনজিউমার আপনি যখন ওই দোকানদারের কাছে জিনিসটাকে বিক্রি করছেন, মোবাইল ফোনটাকে বিক্রি করছেন, তখন ওই দোকানদার হচ্ছে বিজনেসের পারপাসে ওইটাকে কিনেছে এবং আপনি এটাকে বিক্রি করেছেন ভোক্তা থেকে ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন, ব্যবসার উদ্দেশ্যে উনি কিনে নিয়েছে। তখন এটা হয়ে যাচ্ছে হচ্ছে C2B। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে D2B। কে বলতে পারবেন এই জিনিসটা D2B? হ্যাঁ সামি আপু প্লিজ বলেন। ডিরেক্ট টু বিজনেস। এক্স্যাক্টলি, ডিরেক্ট টু বিজনেস। এখন ডিরেক্ট টু বিজনেস জিনিসটা কি আসলে? এটা আসলে হচ্ছে মানে থার্ড পার্টির মাধ্যমে এটা করা হয়, বিজনেসটা করা হয়। হুম। আমি মনে করি যেরকম মিষ্টি দোকান। মিষ্টি দোকান। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি জিনিসটা তাহলে।
আচ্ছা, D2B হচ্ছে ডিরেক্ট টু বিজনেস। হ্যাঁ, মনে করেন এই যে টয়োটা কোম্পানির কথা শুরুতে বললাম, হ্যাঁ, এখন এই টয়োটা কোম্পানি এবং বাংলাদেশের যে কোম্পানিটা রয়েছে বা যেই ডিলারশিপ সে যিনি বিজনেস করছেন, ইনাদের মধ্যে না একজন তৃতীয় পক্ষ থাকেন। ইংরেজিতে খুবই শ্রদ্ধার সাথে যাদেরকে বলা হয় হচ্ছে ব্রোকার, আর বাংলা একটু কেমন শোনায়, একটু পচা কথা শোনায়। যাই হোক, ব্রোকারের বাংলাটা আপনারা জেনে নিন, আমি আর এখন বলছি না ক্লাসের মধ্যে। জানি দালাল। ক্লাসের মধ্যে আমি না বলি। তো এই থার্ড পার্টি না আপনার হচ্ছে এই দুইজনের মধ্যে মেল বন্ধন তৈরি করে, অর্থাৎ এই দুজনের মধ্যে উনি হচ্ছে দুইজনের একটা মেল বন্ধন তৈরি করার জন্য তৃতীয় একজন পক্ষ কাজ করে, যেই জিনিসটার মাধ্যমে একটা বিজনেস সংগঠিত হয়ে থাকে। তো যখন এই তৃতীয় পক্ষ ছাড়া কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা কোম্পানি যখন একজন বিজনেস হোল্ডারের কাছে, যিনি এটা ওনার ব্যবসায়িক পারপাসে কিনবেন, ওনার সাথে যখন ডিরেক্টলি যোগাযোগ করে এবং সেই জিনিসটা যখন একটা লেনদেন পর্যায়ে পৌঁছায়, তখন এই জিনিসটা হয়ে যায় ডিরেক্ট টু বিজনেস। অর্থাৎ এখানে কোনো তৃতীয় পক্ষের কোনো সুযোগ নাই। আপনি হচ্ছেন ফ্যাক্টরির মালিক, আপনি কোম্পানি ওনার, আপনি জাস্ট আপনি মানে তৃতীয় পক্ষের সহযোগিতা ছাড়া আপনি কোনো একটা বিজনেসকে, যিনি বিজনেসের পারপাস আপনার প্রোডাক্টটা কিনতেছেন, তার সাথে একটা লেনদেন করলেন, তখন এই জিনিসটা হয়ে যাচ্ছে D2B। এটা কি হচ্ছে? D2B D2B। আচ্ছা, মানে হচ্ছে আমি তৈরি করে আমি বিক্রি করবো সরাসরি। হ্যাঁ, আপনি তৈরি করেন, আপনি বিক্রি করবেন, এক্স্যাক্টলি। হ্যাঁ, ইতো আপু কিছু বলবেন? ভাই আমার নেট প্রবলেমের জন্য এটা একটু বুঝিনি, একটু আবার বললে ভালো হতো। আচ্ছা, D2B হচ্ছে, মনে করেন ইতো আপু আপনার একটা কোম্পানি আছে, কি বলে, ধরেন আপনি একটা কাপড়ের ফ্যাক্টরি আছে আপনার, সাপোজ। এখন এই কাপড়ের ফ্যাক্টরিটাতে আপনি যে কাপড়গুলো উৎপাদন করছেন, সেই কাপড়গুলো তো আপনি নিজে ব্যবহার করবেন না। হ্যাঁ, এক দুইটা কাপড় ব্যবহার করতে পারবেন। এখন এই যে এত এত কাপড় উৎপাদন করছেন, এটা তো বিক্রি করতে হবে আপনাকে কারো না কারোর কাছে। তো আপনি যখন কারো কাছে বিক্রি করবেন এবং সে যখন ওইটা বিজনেসের উদ্দেশ্যে কিনে নিবে, এবং এই মানে যিনি বিজনেসের উদ্দেশ্যে কিনলো এবং আপনি বিক্রি করলেন, আপনি ডিরেক্ট বিক্রেতা, এবং যিনি বিজনেসের উদ্দেশ্য কিনছেন উনি হচ্ছেন ক্রেতা বা কাস্টমার। এখন এই দুইজনের মধ্যে যদি কোনো থার্ড পার্টি না থাকে, মনে করেন একজন থার্ড পার্টি থাকলো, আপনাকে যা বললো যে কাস্টমার বলেছে যে আপনার এই কাপড়ের দাম হচ্ছে দিবে 5 টাকা, ঠিক আছে। তারপরে আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, কাস্টমার যেহেতু বলছে 5 টাকা, ওকে, তাহলে আমার সব খরচ টরচ দিয়ে 5 টাকা দিলে আমার পোষাচ্ছে, আপনি রাজি হয়ে গেলেন। এখন উনি যায় আবার বলবে বিজনেসের কাছে, বিজনেসম্যানের কাছে, যে উনি 6 টাকা নিচে ছাড়বে না। তার মানে এখানে একটা 1 টাকার একটা গ্যাপ থেকে গেল না পুরোটার মধ্যে? তো এই 1 টাকার গ্যাপটা হচ্ছে ওই যে থার্ড পার্টির প্রফিট, ঠিক আছে। তো এই জিনিসটা যখন থাকবে না বিজনেসের মধ্যে, তখন অর্থাৎ আপনি ডিরেক্ট থার্ড পার্টির সহযোগিতা ছাড়া, যিনি বিজনেস ওনার, যিনি ব্যবসায়িক পারপাসে এটাকে কিনবেন, যখন ওনার কাছে সেল করবেন জিনিসটাকে, তখন এটা হয়ে যাচ্ছে হচ্ছে ডিরেক্ট টু বিজনেস, অর্থাৎ D2B। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এইবার যে মানে কথাটা আছে সেটা হচ্ছে D2C। এখন D2C জিনিসটা কি? হ্যাঁ বলেন, যদি কেউ বলতে চান। ডিরেক্ট টু কনজিউমার মুভি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলতে যে যে কস্ট নিয়ে গেল না পো কনজিউমার মুভি। আচ্ছা চলো আমরা একটু খেয়াল করি। ধরেন আমরা একটু অ্যাপল স্টোরে যাই। অ্যাপল স্টোর অনলাইন। ও আচ্ছা, আমার একটা ক্যাপচার লক অন হয়ে আছে। আচ্ছা, এটা হচ্ছে আইফোন স্টোর। আচ্ছা, এটা আইফোনের না স্টোরটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আইফোনের ওয়েবসাইট আইফোনের। আচ্ছা, এখন আইফোনের যে প্রোডাক্ট গুলো আছে, এই যে অ্যাপল ভিশন প্রো, ভাই এটা নিয়ে প্রচুর হালকা হচ্ছে এখন মার্কেটে। যাই হোক, এই যে জিনিসটা রয়েছে, মানে অর্থাৎ ম্যাকবুক রয়েছে, আইফোন রয়েছে, আইপ্যাড, অ্যাপল ওয়াচ, অ্যাপল ভিশন প্রো, এয়ারপোর্টস, এয়ারট্যাগ, অ্যাপল টিভি 4K, হ্যান্ডেন অনেক কিছু রয়েছে তার প্রোডাক্ট। এখন এটা অ্যামাজন সেল করে না এই প্রোডাক্ট গুলো? জি করে। আচ্ছা, আলিবাবা সেল করে? জি ভাইয়া।
এখন এরা হচ্ছে থার্ড পার্টি একটা কি বলে একটা সাইট, তাই না? এগুলো হচ্ছে থার্ড পার্টি সাইট, অর্থাৎ এই জিনিসগুলো না আপনার তাদের একটা প্রফিট রাখেন, দেন হচ্ছে এটাকে সেল করেন। বাট আপনি যদি চান, আপনি কিন্তু ডিরেক্ট আইসা এই যে অ্যাপেলের যে আপনার কি বলে এটাকে, যে তাদের যে ওয়েবসাইটটা আছে, এখান থেকে যখন কোন একটা জিনিস আপনি ব্যবহারের উদ্দেশ্যে পারচেজ করবেন, এটা তো আপনি করতে পারেন না এখান থেকে জাস্ট আমি গেলাম, আমার একটা আইফোন 15 প্রো ম্যাক্স লাগবে, আমি জাস্ট এখানে গেলাম, যাওয়ার পর তাদেরকে অর্ডার করলাম, তারা আমাকে এখান থেকে পাঠিয়ে দিবে। এখানে আমি কি কোনো তৃতীয় পক্ষের সহযোগিতা নিচ্ছি? না ভাইয়া। না ভাইয়া। না, যেহেতু আমি এখানে কোনো তৃতীয় পক্ষের সহযোগিতা নিচ্ছি না, এবং অ্যাপলের যেই ওরে আল্লাহ এটার দামটা কি বাড়ায় দিছে, যাহ, আমার কপালে আর নাই। এনিওয়েজ, আমাদের কপালে। তো যেটা বলছিলাম, যখন আপনি এই অ্যাপলের স্টোর থেকে যখন আপনি একটা জিনিস পারচেজ করবেন, তো এই পারচেজ করার সময় যদি কোনো তৃতীয় পক্ষের হাত না থাকে এবং আপনি একজন কনজিউমার হিসেবে যখন এটাকে কিনতে পারবেন, তখন এটা হয়ে যাবে হচ্ছে D2C, অর্থাৎ ডিরেক্ট টু কনজিউমার। এটা কি হয়ে যাবে? ডিরেক্ট টু কনজিউমার, D2C বা হচ্ছে ডিরেক্ট টু কনজিউমার। টু কনজিউমার। হ্যাঁ, এখন হোয়াট ইজ C2C তাইলে? C2C কি? কাস্টমার টু কনজিউমার। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে হচ্ছে কনজিউমার টু, হ্যাঁ বিক্রি করা হবে না। হ্যাঁ, বিক্রি করা হবে না, বিক্রি করবে তো এখানে, এই যে ইনি ইনার কাছে বিক্রি করবে, এসির কাছে বিক্রি করবে। জি ভাইয়া। তোমার অন্য একজন কাস্টমারের কাছে বিক্রি করবে এটা পণ্যটা। না, ওই যে আমি শুরুতে বলেছি তো, কাস্টমার কি বলে, কাস্টমার এন্ড কনজিউমারের মধ্যে কিন্তু তফাৎ আছে। আচ্ছা যাই হোক, আমি বলি, মনে করেন এখানে মুনতাহাবু আছেন, তাই না? মুনতাহাবু, আচ্ছা, এখন আমি আমার হাতে একটা মোবাইল ফোন আছে, হ্যাঁ, তো এখন আমি কি করব, আমি এই মোবাইল ফোনটাকে বিক্রি করে দেব। এখন নুহাপু বললেন যে ঠিক আছে, আপনি যেহেতু বিক্রি করে দেবেন, আপনি একটা কাজ করেন, আমার কাছে এটাকে বিক্রি করে দেন। তো ঠিক আছে, ওনার সাথে আমার একটা ডিল ফাইনাল হইলো এবং আমি ওনার কাছে এই জিনিসটাকে বিক্রি করে দিলাম। এখন উনি নিয়ে যে যখন এটাকে ইউজ করবে, ব্যবহার করবে, উনি এটাকে বিক্রি করবে না, জাস্ট হচ্ছে কিনেছে, উনি ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে এটাকে উনি কিনেছে, তখন এই জিনিসটা হয়ে যাচ্ছে কনজিউমার টু কনজিউমার। তো কনজিউমার টু কনজিউমার হচ্ছে যখন আপনি একজন ভোক্তা এবং ওই ভোক্তা যখন কোনো একটা জিনিসকে অন্য আরেকজন ভোক্তার কাছে বিক্রি করছেন, তখন এই জিনিসটা হয়ে যাচ্ছে C2C। আমরা কি এরকম বিক্রি করি না, নাকি করেন না? জি ভাই, করি। মোবাইল বিক্রি করি, পুরান মোবাইল বিক্রি করি। হ্যাঁ, মোবাইল ফোন বিক্রি করি, ল্যাপটপ বিক্রি করি, আইপ্যাড বিক্রি করি, তারপর হচ্ছে আপনার ক্যামেরা বিক্রি করি, ড্রেসও বিক্রি করি ভাইয়া। কি কতবার এটা সেকেন্ড হ্যান্ড ড্রেসও বিক্রি করি। ও সামিয়া আপু তো হ্যাঁ ঠিক আছে, ড্রেস বিক্রি করেন, বাট ড্রেস কি আপনার ব্যবহৃত ড্রেস যেটা আপনি ইউজ করছেন? পুরান জামা। জি না, অবশ্যই না, ব্যবহৃত ড্রেস তো বিক্রি করি, কেউ নিবে না। সেক্ষেত্রে তো এটা C2C হচ্ছে না, আপনি ব্যবহৃত জিনিসটা, হ্যাঁ ওইটা B2C হবে, রাইট। বাট আপনি যখন যেটাকে ব্যবহার করেছেন অলরেডি, হ্যাঁ, ভোক্তা হিসেবে ওটাকে ভোগ করেছেন এবং পরবর্তী সময় আরেকজনকে বিক্রি করেছেন এবং সেটা উনি এটাকে ভোগ করবে, তো ওইটা হয়ে যাচ্ছে আপনার কি বলে C2C। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড, রাইট। ওকে, জি, বুঝতে পারছি। আশা করছি পুরো পয়েন্ট আমরা বুঝতে পেরেছি কি কি আছে এখানে। জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। এইবারে চলেন আমরা, যেহেতু এই ভোক্তা কনজিউমার কাস্টমার নিয়ে কথা বললাম, এবারে আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, সেটা হচ্ছে হাউ মেনি টাইমস ইজ এ প্রোডাক্ট সোল্ড? কেউ বলতে পারবেন একটা প্রোডাক্ট কয়বার বিক্রি হয়? বলুন তো। আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে বা আপনার পরনে যে শার্টটা আছে, আপনার পরনে যে শার্টটা আছে, ওইটা কয়বার বিক্রি হয়েছে জানেন? এটা 2 বার বিক্রি হয়েছে। 2 বার বিক্রি হয়েছে। মার্কেট থেকে একবার ফ্যাক্টরিতে বাইরে আসছে, বাইরে পরে দোকান আসছে, দোকানের থেকে আমরা কিনছি। না না, 3 বার বিক্রি হবে, কারণ প্রথমে গার্মেন্টস থেকে ডিলার নিবে, ডিলার আবার দোকানে বিক্রি করবে, সেখান থেকে আবার কাস্টমার নিবে।
3 বার বিক্রি হবে। হ্যাঁ। রাইট, ভেরি গুড সামি আপু, ভেরি গুড, ভালো করছেন। আচ্ছা, তো একটা প্রোডাক্ট মূলত 3 বার বিক্রি হয়। আপনি এই যে যেই শার্টটা পরে আছেন, আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে, এই প্রত্যেকটা জিনিস না 3 বার বিক্রি হয়েছে, আপনি পর্যন্ত 3 বার বিক্রি হচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আমি এটা একটু লিখে রাখছি আপনাদের জন্য। এই যে প্রথমে ডিলার কিনবে হচ্ছে আপনার থেকে কি বলে, ডিলার কিনবে হচ্ছে কোম্পানি থেকে, এক্স্যাক্টলি ডিলার কিনবে হচ্ছে কোম্পানি থেকে। তো এই জিনিসটাকে আমরা শর্ট ডিপি দিয়ে আমরা উল্লেখ করি, অর্থাৎ ডিলার প্রাইস। কারণ ডিলার যেই প্রাইসে কিনবে আপনি কিন্তু সেই প্রাইসে কিনতে পারবেন না, পারবেন? জি না জি না। আচ্ছা, তো এই ডিলার যেই দামে কিনে সেটাকে আমরা বলি হচ্ছে ডিপি বা ডিলার প্রাইস। কি বললাম এটাকে? ডিলার প্রাইস ডিপি বা ডিলার প্রাইস। এখন আসতেছি এই অংশগুলোতে, আসতেছি, আপাতত এই জিনিসটাকে বুঝি। আচ্ছা, ডিলারের কাছ থেকে, ডিলার যেই দামে কিনেছে, ডিলার কাছ থেকে কে কেনে? দোকানদার কেনে, কেনে না? জি ভাইয়া। দোকানদার কিনে। দোকানদার কেনে। এখন ডিলার যেই দামে, হ্যাঁ, মানে ডিলার যেই দামে কিনেছে, দোকানদার কি ওই দামে কিনে? জি না ভাইয়া। আচ্ছা, তো এই দামে কেনে না কেন? কারণ ডিলারের তো একটা প্রফিট থাকতে হবে এখানে, নাকি? অবশ্যই জি, থাকতে হবে। অবশ্যই। এখন ডিলারের কাছ থেকে কেনলো হচ্ছে দোকানদার, দোকানদারকে আমরা বলি, বা দোকানদার যে প্রাইসে কেনে সেটাকে আমরা বলি হচ্ছে টিপি। টিপি বা ট্রেড প্রাইস, TRADE, ট্রেড প্রাইস। দাঁড়ান একটু লিখে দিই, TRADE, ট্রেড প্রাইস। ঠিক আছে, তো ডিপি হচ্ছে ডিলার প্রাইস, টিপি হচ্ছে ট্রেড প্রাইস। ঠিক আছে, এবং আপনি আমি যখন ওই প্রোডাক্টটাকে কিনি ওইটার নাম হচ্ছে MRP। MRP ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। অর্থাৎ আপনি যখন, ডিলার যখন কিনলো কোম্পানির কাছ থেকে তখন একটা দামে কিনলো, তারপর আপনার ডিলারের কাছ থেকে যখন দোকানদার কিনলো তখন আরেকটা দামে কিনলো, দোকানদারের কাছ থেকে আপনি বা আমি কনজিউমার যারা আছি, সর্বশেষ স্তরের ভোক্তা, ঠিক আছে, সর্বশেষ স্তরের ভোক্তা যারা আমরা আছি তারা কিন্তু আরেকটা দামে কিনে। ঠিক আছে, তো যেই দামে আমরা কিনি ওইটার নাম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ঠিক আছে, বা MRP। আপনি যখন কোনো একটা দোকান থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করেন তখন দেখবেন যে ওইটা পেছন দিকে যেখানে নামটা থাকে ওইটা দামের জায়গার পাশে দেখবেন যে লেখা থাকে MRP এত। খেয়াল করছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া জি জি ভাইয়া, জি। প্রাইস লেখা থাকে। হ্যাঁ, ওইটার নাম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। অর্থাৎ আপনি হচ্ছেন বা আপনি বা আমি হচ্ছে আমরা সর্বশেষ স্তরের ভোক্তা, আমাদের পরে ওইটা আর কেউ ভোক্তা রইলো না। ধরেন আপনি একটা কেক কিনছেন বা একটা চিপস কিনছেন, হ্যাঁ, চিপস কেনার পর আপনি ওটাকে খেয়ে ফেলছেন, ওটা কারো কাছে বিক্রি করতে পারবেন? জি না। জি না সম্ভব না, জি না সম্ভব ভাইয়া। না। খালি ঠোঙা কেউ কিনবে নাকি? রাইট, সো এই আপনি আমি হচ্ছে আমরা সর্বশেষ স্তরের ভোক্তা। এখন এখানে আরো কিছু জিনিস আমরা বুঝি। মনে করেন এটা হচ্ছে কোম্পানি, ঠিক আছে, এই সিটা হচ্ছে কোম্পানি। ওকে, আচ্ছা, এখন কোম্পানির কাছ থেকে কে কিনবে? ডিলার কিনবে। ঠিক আছে, ডিলার মনে কিনবে। করেন এক পিস বিস্কিট, ওকে, এক পিস হচ্ছে এক প্যাকেট বিস্কিট, 10 টাকা দামের বিস্কিট সাপোজ। ঠিক আছে, এখন এই এক প্যাকেট বিস্কিটের দাম হচ্ছে 10 টাকা। আপনি আমি যখন কিনি তখন কত টাকা দিয়ে কিনি? 10 টাকা বিস্কিট, 10 টাকা। 10 টাকা ভাই। 10 টাকা। আচ্ছা, তো এই এক পিস বিস্কিট যখন হচ্ছে ডিলার কিনবে, 10 টাকা বিস্কিটটা যখন ডিলার কিনবে হচ্ছে 7 টাকা 25 পয়সা দিয়ে। 7 টাকা 25 পয়সা দিয়ে ডিলার 7 কিনে। টাকা 25 পয়সা। হ্যাঁ, এখন এই 7 টাকা 25 পয়সা তো ডিলার আবার দোকানদার কাছে বিক্রি করতে পারবে না, পারবে? কারণ তার তো একটা প্রফিট থাকা লাগবে এখানে। তো ডিলারের কাছে ডিলার যখন আপনার দোকানদার কাছে বিক্রি করে তখন এই জিনিসটা হয়ে যায় হচ্ছে 8 টাকা, অর্থাৎ 75 পয়সা হচ্ছে আপনার ডিলারের লাভ হচ্ছে, ডিলারই নিবে। 75 পয়সা লাভ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এক প্যাকেট বিস্কিট বিক্রি করলে দোকানদারের কাছে ডিলারের লাভ হবে হচ্ছে 75 পয়সা। আচ্ছা, তো দোকান, হ্যাঁ, তো আপনার ডিলার কিনলো কোম্পানির কাছ থেকে 7 টাকা 75 পয়সা দিয়া। এখন এই ডিলারের কাছ থেকে আবার দোকানদার কিনলো হচ্ছে 8 টাকা দিয়ে, এবং দোকানদার যখন আপনার আমার কাছে বিক্রি করবে তখন এটা হয়ে যাচ্ছে 10 টাকা। তাহলে এখানে
এখানে আপনার 7 টাকা 25 পয়সা হচ্ছে আপনার দোকানদার কিনেছে কোম্পানির কাছ থেকে 7 টাকা 25 পয়সা দিয়ে। আবার এটা যখন দোকানদার কাছে যখন ডিলার বিক্রি করলো তখন দোকানদারের লাভ, সরি ডিলারের লাভ হচ্ছে 75 পয়সা। আবার যখন দোকানদার যখন আপনার কাছে বিক্রি করলো তখন দোকানদারের লাভ হচ্ছে 2 টাকা। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে তো ডিলার তো 1 টাকা লাভেও তো জিনিসটাকে বিক্রি করতে পারতো, তাই না? দোকানদার যেহেতু এখানে 2 টাকা লাভ করতেছে, তাহলে ডিলার কেন 1 টাকা লাভ করবে না এখানে? দোকানদার তো একটা মাল অনেকদিন পয়রা বিক্রি করবে, আর ডিলার তো সাথে সাথে ছেড়ে দিছে 75 পয়সা, তো ওর জন্য অনেক কিছু। ডিলার তো Right. একসাথে অনেকগুলো প্রোডাক্ট সেল করে। অনেকগুলো প্রোডাক্ট সেল করে, রাইট, এক্স্যাক্টলি। এখানে ডিলার মনে করেন দোকান তো মিনিমাম 1 কার্টুন করে কেনে, তাই না? তার কমে তো কিনতে পারে না। আর আপনি তো 1 কার্টুন করে কিনবেন না, আপনি জাস্ট কিনবেন 1 পিস, ঠিক আছে? এক তাও piece। আবার কবে কিনবেন এটা কোনো ঠিক ঠিকানা নেই। তো এই যে 1 প্যাকেট হচ্ছে 24 প্যাকেট থাকে, হ্যাঁ, 24 পিস থাকে হচ্ছে আপনার 1 কার্টুনে। 24 ইন্টু হচ্ছে কত, 75। ডিলার লাভ হচ্ছে কত পয়সা? 75 পয়সা তো লাভ হচ্ছে ডিলারের। আচ্ছা, হ্যাঁ, 75 পয়সা লাভ। 24। ওকে, 24 পিসে 75 পয়সা পার পিস যদি লাভ হয়, তাহলে দেখান তো কত টাকা আসে এখানে? 75 ইন্টু কত, 24 কত আসে? দাঁড়ান আমি একটু দেখি, আমরা একটু হিসাব করে দেখি এখানে। 18 টাকা। আচ্ছা, কত আসে জানি? 18 টাকা, 18 টাকা। আচ্ছা, ওকে, ঠিক আছে, 18 টাকা। আচ্ছা, 18 টাকা। তাহলে 18 টাকাটা ডিলার লাভ হচ্ছে কত সময়ে? একটা দোকানদারের কাছে, ঠিক আছে? এখন একদিনে তো আর একটা দোকানদার না, কমপক্ষে সে মনে করেন যে 100 দোকানদার। 100 দোকানের কাছে এটা বিক্রি করে, ঠিক আছে? ধরেন 100টা দোকানদারের কাছে, অথবা ধরেন যে 50টা দোকানদারের কাছে 100 প্যাকেট 2 কার্টুন করে বিক্রি করলো, তাহলে কত আসে? 18 টাকা ইন্টু 100 কত আসলো? 180। হ্যাঁ, 180 টাকা। 180 না, 1800, 1800। 1800, right. ও সরি, 1800। তাহলে এখানে দেখেন ডিলারের লাভটা 75 পয়সা করে তো অনেক হচ্ছে না? জি। এখন এই কে ঘুমায় পড়ছেন? কে ঘুরে কে বলতেছিলেন? ঘুমায় পড়লে চলবে না, শোনেন কথাগুলো একটু বোরিং বাট কাজের। আচ্ছা, তারপর এই যে দোকানদার যে আপনার কাছে 10 টাকা বিক্রি করলো, দোকানদারের প্রফিট হচ্ছে কত? দোকানদারের প্রফিট হচ্ছে এখানে 2 টাকা। এখন সারাদিনে দোকানদার কি 24 পিস তো ইম্পসিবল বিক্রি করা, কারণ একটা প্রোডাক্টই তো না, অনেক ধরনের প্রোডাক্টই তো তার এখানে আছে। এখন একটা প্রোডাক্টই তো সে সারাদিনে 24 পিস বিক্রি করতে পারে না। ধরেন সারাদিনে বিক্রি করলো 10 কত? পিস। 10 পিসও অসম্ভব ভাই, ধরেন 5 পিস, ঠিক আছে? বা 10 পিসই ধরলাম, কারণ তো দোকান তো একটা না, অনেকগুলো থাকে দোকান। অনেকগুলো দোকান থাকে, অনেকগুলো কোম্পানির অনেক রকমের বিস্কিট থাকে, তাই না? একই বিস্কিট যে সবাই কিনবে এরকম তো কোনো কথা নাই, আছে? মনে জি করেন না। 5 পিস বিক্রি, না, না, না। 5 পিস 5 ইন্টু হচ্ছে আপনার কত, 2, তাহলে কত আসছে? 10 টাকা। 10 টাকা। তাহলে এখানে দেখেন দোকানদারের সারাদিনে ওই বিস্কিটটা বিক্রি করে লাভ হচ্ছে 10 টাকা। তাও হবে কিনা সন্দেহ আছে, সন্দেহ আছে। জি। ডিলারের কিন্তু একদিনে বিক্রি হচ্ছে কত? 1800 টাকা। 1800 টাকা। 1800 টাকা। তাহলে দোকানদার এখানে যদি আপনার কি বলে, ডিলার যদি 1 টাকা করে পার পিসে লাভ করতো, তাহলে কত আসতো? 2400 টাকা আসতো। 2400 টাকা আসতো, তাহলে তো অনেক বেশি আসতো, তাই না? তাও তো কম আসতেছে না, 75 পয়সা লাভ করে তো কম আসতেছে না। তো এইখানে হচ্ছে বিজনেসটা মূলত, ঠিক আছে? এখানে হচ্ছে বিজনেসটা মূলত। আমরা যখন সর্বশেষ স্তরের ভোক্তা হিসেবে আমরা যখন এটাকে অধিগ্রহণ করি বা আমরা যখন ভোগ করি জিনিসটাকে, তখন কি হয় যে এই জিনিসটা আমাদের কাছে পৌঁছাতে না অনেক জায়গায় এটা প্রফিট শেয়ার হয়ে যায়। সেই কারণে আমাদের কাছে আসা পর্যন্ত ওইটার ভ্যালুটা কিন্তু বেড়ে যায়। আপনারা জানেন যে বাংলাদেশে কি বলে, গাড়ির উপরে যে 200% ট্যাক্স। ভাইয়া আচ্ছা, তো যদি 200% ট্যাক্স না হইতো তাহলে গাড়ির দাম বাংলাদেশে অনেকাংশে কমে যেত। তো এই জিনিসটা হচ্ছে কি, যেহেতু প্রফিট শেয়ার করতে হচ্ছে বিভিন্ন জায়গায়, সুতরাং এটার দামটা একটু বেড়েই যাবে স্বাভাবিক। এখন মনে করেন সাপোজ একটা কথা, এই যে কোম্পানিটা ডিরেক্ট
আপনার কাছে বিক্রি করতে পারতো, তাহলে কোম্পানি যেহেতু 60 টাকা 25 পয়সা বিক্রি করতে পারছে, ডিলার কাছে তো বিক্রি করছে, অবশ্যই এখানে কোম্পানি কোনো না কোনো লাভ আছে না? অবশ্যই লাভ লাভ ছাড়া কি আছে। বিক্রি করবে? জি ভাইয়া। জি ভাই, অবশ্যই লাভ আছে। আচ্ছা, তাহলে যদি এই কোম্পানিটা যদি ডিরেক্ট আপনার কাছে বিক্রি করতে পারতো এবং সেই দামে বিক্রি করতো 60 টাকা 25 পয়সায়, তাহলে আপনার এখানে কত টাকা বাঁচতো? 2 টাকা এখানে কত 75 পয়সা। 2 টাকা 75 পয়সা। রাইট, 2 টাকা 75 পয়সা আপনার এখানে প্রফিট হইতো, আপনার এখানে বাঁচতো। তো এখানে কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, কোম্পানি ডিরেক্ট যদি আপনার কাছে বিক্রি করতে চায়, তাহলে কোম্পানির পরিবহন খরচ আছে, ঠিক আছে, পরিবহন খরচ আছে, কোম্পানির নিজস্ব আউটলেট থাকতে হবে এখানে, এবং ওই আউটলেটে তার আবার হচ্ছে নিজস্ব লোক রাখতে হবে এখানে, যারা হচ্ছে এগুলো দেখাশোনা করবে, বিক্রি বাট্টা করবে। তো এখানে কিন্তু তার একটা খরচ আছে, আছে না? খরচ থাকবে না একটা? জি ভাই, জি আছে। তো জি জি। তাহলেও দেখা গেল কি, কোম্পানি যদি D2C, এই যে দেখেন D2C, এখানে কিন্তু D2C এর খেলাটা আছে। এই যে D2C, হ্যাঁ, এই D2C করতে গেলেও দেখা যাবে আলটিমেটলি মানে হয় এই টাকা আপনার কাছে বিক্রি করতে হবে, অথবা এই টাকাতেই আপনি কিনতে হচ্ছে আপনাকে, ঠিক আছে? তো D2C করলেও কিছু কিছু ক্ষেত্রে আছে আমাদের লাভ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের মোটামুটি সেম জিনিসটাই ঘুরে ঘুরে একই কথাতেই আমরা